তোমাদের সবাইকে আবার টিএসএস একাডেমিতে স্বাগত। তো আজকে আমরা করব কি ডাব্লিউবিপি প্রিভিয়াস ইয়ার 2013 এর কোশ্চেন অ্যানালাইজেশনের পার্ট 2। তো চলো শুরু করা যাক। বলছে নিম্নলিখিত কোনটি মৌলিক সংখ্যা নয়? কোনটি মৌলিক সংখ্যা নয়? তাহলে দেখো, একমাত্র তুমি দেখে বুঝতে পারছো 85। কারণ বাকিগুলো সবগুলোই কিন্তু একটাও তুমি কোনো জিনিসতে ভাগ করতে পারবে না, হয় 1 দিয়ে ভাগ যাবে, নয় 43 দিয়ে ভাগ যাবে। তেমন এটাও 53টা কি 1 দিয়ে ভাগ যাবে অথবা 53 দিয়ে ভাগ যাবে। কিন্তু দেখো 85টা রয়েছে 5 দিয়েও ভাগ যায়, 17 দিয়েও ভাগ যায়, 1 দিয়েও ভাগ যায়, 85 দিয়েও ভাগ যায়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে কত? 85। কিন্তু 71কে তুমি শুধুমাত্র 1 দিয়ে ভাগ করতে পারবে আর 71 দিয়ে ভাগ করতে পারবে। ঠিক আছে, তাহলে সবগুলি দেখো সেই সংখ্যা এবং 1 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করা যায় না। কিন্তু এখানে 85 কি 5 দিয়েও ভাগ করা যায়, 17 দিয়েও ভাগ করা যায়, 1 দিয়েও ভাগ করা যায়, 85 দিয়েও ভাগ করা যায়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে 85। বলছে 10% ক্ষতিতে এ একটি ঘড়ি বিকে বিক্রি করে, বি ওই ঘড়িটি সিকে 10% লাভে বিক্রি করে, সি যে দামে ঘড়িটি কিনলো সেই দামে যদি এ বিক্রি করতো তবে তার শতকরা কত ক্ষতি হতো? আচ্ছা আচ্ছা, তাহলে দেখো, এ একটি ঘড়ি বিকে বিক্রি করলো, তাহলে ধরে নাও এ এর কাছে দাম ছিল 100 টাকা, জিনিসটা দাম ছিল। তাহলে এ কাকে বিক্রি করছে? বিকে বিক্রি করছে, তাই না? এ বিকে বিক্রি করছে মানে কত পার্সেন্ট ক্ষতিতে? 10% ক্ষতিতে। তার মানে বি কিনছে কত টাকায়? 90 টাকায় কিন্তু কিনছে, যেহেতু 10% ক্ষতিতে বিক্রি করেছে। এবার বি এবার সি কে কত পার্সেন্ট লাভে বিক্রি করছে? 10% লাভে বিক্রি করছে। তাহলে 90-এর 10% মানে কত? 90-এর 10% মানে 9 টাকা বেশি দামে কিন্তু বিক্রি করছে। তাহলে 90 প্লাস 9 মানে কত টাকায়? 99 টাকায় কিন্তু বিক্রি করছে, 99 টাকায় বিক্রি করছে। এরপর তুমি বুঝতে পারছো যে এ যদি 99 টাকায় যদি বিক্রি করতো, এ যদি 99 টাকায় বিক্রি করতো তাহলে কত টাকা তার লস হতো? তাহলে বুঝতে পারছো, এ 100 টাকায় কিনেছে, যদি 99 টাকায় যদি বিক্রি করতো তাহলে তার লস হতো কিন্তু 1 টাকা লস হতো। এই লসটা কার ওপর হতো? নিশ্চয়ই এ যে দামে কিনেছে তার উপরই লস হতো। তাহলে 100 টাকায় 1 টাকা লস হতো। তাহলে পার্সেন্টেজ করতে গেলে কি আমরা 100% দিয়ে গুণ করে দিই, তাহলে 100 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে দেখো 1%। তাহলে এর ক্ষতি হতো কিন্তু 1% ক্ষতি হতো। রাইট অ্যান্সার হচ্ছে অপশন 4। বলছে দেখো 1943 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কোথায় আত্মপ্রকাশ করে? রাইট অ্যান্সার হয়ে যাবে কি সিঙ্গাপুরেতে। কে করেছিল? আমাদের সুভাষচন্দ্র। ঠিক আছে, সুভাষচন্দ্র করেছিল, তাই না? ওকে, নেক্সট, নেতাজি সুভাষচন্দ্র বসু। ওকে, বলেছে দেখো তালিকার সাথে মেলাতে বলেছে, সূর্যের জগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটা, সূর্য জগতের বৃহত্তম গ্রহ কোনটা? তাহলে প্রথমে পেয়ে যাচ্ছে যেগুলো যেগুলো আমরা জানি অ্যাকচুয়ালি সেগুলোকে মিলিনি। বৃহত্তম গ্রহ হয়ে যাচ্ছে কিন্তু বৃহস্পতি। মানে অপশন বি 3 আছে, কোথায় কোথায় দেখে নাও, এইখানে অপশন বি 3 আছে এবং লাস্টেরটাই অপশন বি কিন্তু 3 আছে। এরপরে নেক্সট দেখো, এরপর বলেছে সূর্যের নিকটতম গ্রহ, সূর্যের নিকটতম গ্রহ কোনটা? সূর্যের নিকটতম গ্রহ কিন্তু হচ্ছে তোমার বুধ। ডি আসবে তোমার 2। তাহলে দেখো এখানে ডি 1 আছে কিন্তু এখানে ডি 2 আছে, তাহলে রাইট অ্যান্সার তো আমার অপশন 4 তো চলেই আসছে। এরপরে বাকিগুলো দেখে নাও। বলছে সূর্যের ক্ষুদ্রতম গ্রহ, সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে তোমার প্লুটো, তাহলে এ হয়ে যাবে তোমার 4। তাহলে দেখে নাও এ 4 কোথায় রয়েছে। ঠিক আছে, এ 4 এটা। এবং দেখো বলেছে সূর্য জগৎ থেকে, সূর্য থেকে দ্বিতীয় গ্রহ, তাহলে সূর্য থেকে দ্বিতীয় গ্রহ একমাত্রই তোমার তাহলে পড়ে থাকছে কি এক, সরি, আচ্ছা কোনটা বললাম? সিটা বললাম না, তাহলে সি হচ্ছে তোমার 1, মঙ্গল গ্রহ। ঠিক আছে, তো রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন 4, যেটা হচ্ছে কি, তাহলে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটা? তাহলে ক্ষুদ্রতম গ্রহ হয়ে যাবে কিন্তু তোমার প্লুটো। এবার যদি বলে সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটা, সেটা হয়ে যাবে তোমার বৃহস্পতি। তৃতীয়ত সৌরজগতের সূর্য থেকে দ্বিতীয় গ্রহ কোনটা? সেটা হচ্ছে মঙ্গল গ্রহ। এবং সূর্যের নিকটতম গ্রহ কোনটা? সেটা কিন্তু হয়ে যাবে তোমার বুধ। নেক্সট বলছে দেখো ল্যাকটিক অ্যাসিড, এগুলো আবার তোমাকে মেলাতে বলেছে। দেখো ল্যাকটিক অ্যাসিড সবসময় মনে রাখবে টক দইতে পাওয়া যায়, মানে দুধজাত দ্রব্যতে ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায়। তাহলে এ হয়ে যাবে তোমার কনফার্ম 4। তারপর দেখো এ 4 কোথায় কোথায় রয়েছে, এইখানে এ 4 এবং এইখানেও কিন্তু এ 4 রয়েছে। আচ্ছা, এরপরে দেখো কি রয়েছে, টার্টারিক অ্যাসিড। টার্টারিক সবসময় মনে রাখবে সেটা হয়তো বা তেঁতুল থেকে আসে, তাহলে বি হয়ে যাবে 1। তাহলে দেখো বি 1 কোথায় রয়েছে, এখানে তো বি 3 রয়েছে, তাহলে এখানে বি 1, তাহলে রাইট অ্যান্সার তো 4 আমার হয়েই গেল। আচ্ছা, এবার দেখো অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড আসে কিন্তু টমেটো থেকে আসে, তো রাইট অ্যান্সার কি হয়ে যাবে? সি 3 আসে, দেখে না তো। আবার সাইট্রিক অ্যাসিড কোথা থেকে আছে? সাইট্রিক অ্যাসিড আছে কিন্তু তোমার লেবু থেকে, তো অপশন ডি।
ঠিক আছে, তাহলে অপশন 4 হয়ে যাবে কিন্তু আমার রাইট অ্যান্সার। বলছে দেখো সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার পরও একটু দ্রাঘিমারেখার নিচে সূর্যকে দেখতে পাওয়ার কারণ কি? তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে কি? প্রতিসরণ। ঠিক আছে, রাইট অ্যান্সার হয়ে যাবে কি? প্রতিসরণ। এই প্রতিসরণের জন্যই কিন্তু আমরা সূর্য ওঠার আগে সূর্যকে একটু দেখতে পাই এবং সূর্য ডুবে যাওয়ার পরও আমরা কিন্তু সূর্যকে দেখতে পাই। তো এটার মেন রিজন হচ্ছে কিন্তু প্রতিসরণ। ঠিক আছে, আচ্ছা নেক্সট বলছে কোন ভিটামিন ভাইরাল ইনফেকশন চিকিৎসার জন্য কার্যকরী? ওকে, মানে ভাইরাল ইনফেকশন চিকিৎসার জন্য, তাহলে ভাইরাল ইনফেকশন চিকিৎসার জন্য তোমার রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু সি, অপশন সি। ইনফেকশনের জন্য কিন্তু অলওয়েজ মনে রাখবে সি। আচ্ছা, সি এর যদি বলা হয় রাসায়নিক নাম কি? সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ওকে, অ্যাসকর্বিক অ্যাসিড। আচ্ছা, ভিটামিন এ কি? ভিটামিন এ হচ্ছে তোমার রেটিনল এর রাসায়নিক নাম। ভিটামিন এ হচ্ছে রেটিনল। আর ভিটামিন বি এর অনেক নাম আছে, ঠিক আছে, যেমন হচ্ছে তোমার বি1, বি1 হচ্ছে থায়ামিন, থায়ামিন। বি2 হচ্ছে তোমার রাইবোফ্লাভিন, রাইবোফ্লাভিন। বি3 হচ্ছে তোমার নিয়াসিন, ঠিক আছে। তারপর হচ্ছে বি5 হচ্ছে কি প্যান্টাথনিক অ্যাসিড, ঠিক আছে। তারপর বি6 বি7 হচ্ছে কি ফোলিক অ্যাসিড, ফোলিক অ্যাসিড। আচ্ছা, তারপর হচ্ছে বি6 বি7। আচ্ছা, তারপর হচ্ছে কি আছে আর একটা আছে তোমার বি12 আছে, বি12 আছে। তো এগুলো হচ্ছে কি ভিটামিন বি এর সব কিছু রয়েছে এগুলো সব। আচ্ছা, আর ভিটামিন কে কি আছে? ভিটামিন কে হচ্ছে তোমার ফাইলোকুইনন, ঠিক আছে। ফাইলোকুইনন হচ্ছে কিন্তু ভিটামিন কে এর রাসায়নিক নাম। ওকে নেক্সট চলো। বলছে দেখো এগুলো আবার মেলাতে বলেছে, তাহলে ঝরিয়া কি? ঝরিয়া কোথায় অবস্থিত? ঝরিয়া সব বলো তো কয়লা খনি এলাকা। ঝরিয়া কিন্তু ঝাড়খণ্ডের ঝরিয়া, ঠিক আছে। এখানে সবথেকে কয়লা খনির পরিমাণ সব থেকে বেশি। তাহলে এ যেখানে তুমি 3 দেখতে পাবে সেটাই হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। তাহলে এ এখানে 3 আছে এবং এও কিন্তু এখানে 3 আছে। আচ্ছা, রানীগঞ্জ তো জানো পশ্চিমবঙ্গের, তাহলে বি হয়ে যাবে 4। তাহলে বি কোথায় 4 আছে দেখো, তাহলে বি 4, তাহলে অপশন এ তো আমার রাইট অ্যান্সার হয়েই গেল। ওকে, এবার সি দেখো, সি হচ্ছে তালচের কোথাকার? তালচের হচ্ছে কিন্তু উড়িষ্যার, তাহলে সি হচ্ছে 2। এবং কোরবা, তাহলে কোরবা কোথায় পড়ে থাকছে? তাহলে কোরবা হচ্ছে কিন্তু ছত্তিশগড় হচ্ছে কোরবা, তাহলে ডি হচ্ছে 5, রাইট অ্যান্সার এ। নেক্সট বলছে দেখো বরদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিল? অবশ্যই বরদৌলি সত্যাগ্রহ কে ছিল? তোমার সর্দার বল্লভভাই প্যাটেল ছিল বরদৌলি সত্যাগ্রহের নেতা, ঠিক আছে। এবং এবং এই যে দেখো বল্লভভাই জি প্যাটেল, বা এটাকে না বিঠল ভাই প্যাটেল বলা হয় থাকে অ্যাকচুয়ালি, বিঠল ভাই প্যাটেল। এটা কে ছিল? এটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলের বড় ভাই ছিলেন হচ্ছে বিঠল ভাই প্যাটেল ছিলেন, বিঠল জি প্যাটেলও বলতে পারো। আর মহাত্মা গান্ধী তো জানো, মহাত্মা গান্ধী সম্বন্ধে আর কি বলবো? মহাত্মা গান্ধী সম্বন্ধে তো অনেক কিছুই বলা যেতে পারে। যেমন হচ্ছে মহাত্মা গান্ধী ভারতে এসেছিল কত সালে? 1915 এসেছিল, তাই না? 9ই জানুয়ারি, 9ই জানুয়ারি তিনি এসেছিলেন 1950, 9ই জানুয়ারি। তো সেই জন্য 9ই জানুয়ারিটাকে প্রবাসী ভারতীয় দিবস কিন্তু বলা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে যদি বলা হয় মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ কোনটা, সেটা কিন্তু মনে রাখবে চম্পারণ সত্যাগ্রহ, চম্পারণ সত্যাগ্রহ, ঠিক আছে। বিহারের চম্পারণে হয়েছিল। ওকে নেক্সট বলছে 1930 সালে মহাত্মা গান্ধী কোথায় আইন অমান্য আন্দোলন শুরু করেন? তিনি আইন অমান্য আন্দোলন শুরু করেন কিন্তু সবরমতীতে, ঠিক আছে। শুরু করেন কিন্তু সবরমতীতে শুরু করেন, মানে সবরমতীতে একটা আশ্রম ছিলেন, সেই আশ্রমেতে তিনি শুরু করেন কিন্তু, হ্যাঁ। এরপর শুরু করতে করতে তিনি টোটাল 241 মাইল পথ যান, 241 মাইল পথ গিয়ে তিনি ডান্ডিতে গিয়ে সমুদ্রতে তিনি লবণ আইন কিন্তু ভঙ্গ করেছিলেন। তো সেটাই হচ্ছে কি আইন অমান্য আন্দোলন। ওকে, 241 মাইল পথ দিয়ে গিয়ে, এবং তার সাথে কতজন ছিল? 72 জন ডেলিগেটস ছিল টোটাল, 72 জন ডেলিগেটস ছিল। এই ডেলিগেটসগুলোকে নিয়ে তিনি কিন্তু গিয়েছিলেন টোটাল, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো, আর টোটাল তার যদি বলে সময় লেগেছিল কতদিন? 24 দিন কিন্তু তার সময় লেগেছিল যেতে, 24 দিন সময় লেগেছিল। নেক্সট বলছে দেখো দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 3:4 এবং তাদের গসাগু হচ্ছে 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? তাহলে দেখো আমার গসাগু যদি বলে তাহলে আমি এটাকে ধরলাম 3x ধরলাম, আর একটাকে ধরলাম 4x, এবং 3x এবং 4x এর গসাগু হচ্ছে x, যেটা হচ্ছে 3 পড়ে থাকছে, এখানে 4 পড়ে থাকছে। তাহলে x হচ্ছে আমার গসাগু, তাহলে x এর মান কত? তাহলে 4। আচ্ছা, এরপর
তাহলে আমি বুঝতে পারলাম তাহলে এখানে লসাগু তাহলে কোনটা, লসাগু হচ্ছে কিন্তু 3 4 12, 12 গুণিত এক্স, 12x হয়ে যাচ্ছে আমার কিন্তু লসাগু। তাহলে এক্স এর মান তো 4, তাহলে 12 গুণিত 4 হয়ে যাচ্ছে কত, 48 হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। তো লসাগু হচ্ছে কত, 48। এরপর দেখো সরল সুদে কোনো মূলধন 20 বছরে 3 গুণ হয়, একই সুদের হারে কত বছরে ওই মূলধন দ্বিগুণ হবে। একই সুদের হারে বলেছে কিন্তু, হ্যাঁ। এবার তুমি দেখতে পারো, ধরে নাও এটা হচ্ছে 1 টাকাটা, ঠিক আছে, 1 টাকা হচ্ছে তোমার কত টাকা, 3 টাকা হচ্ছে। 1 টাকাটা হচ্ছে কত টাকা, 3 টাকা হয়ে যাচ্ছে, 3 গুণ হয়ে যাচ্ছে 20 বছরে। তাহলে 20 বছরে 3 গুণ হচ্ছে, তার মানে কি হচ্ছে বলো তো, এই 1 টাকার উপরে সুদ হচ্ছে কত টাকা, সুদ হচ্ছে তোমার কিন্তু 2 টাকা সুদ হচ্ছে বলেই তো তোমার এখানে 3 টাকা দাঁড়াচ্ছে সুদে আসলে। তাহলে তোমাকে বলেছে কত বছরে দ্বিগুণ হবে, ঠিক আছে, কত বছরে ওই বলছে কত বছরে ওই মূলধন দ্বিগুণ হবে। ওকে, 3 গুণ হয়ে যাচ্ছে 20 বছরে, তাহলে দ্বিগুণ হবে কত বছরে, তার মানে তোমাকে বলেছে 1 টাকাকে হতে হবে 2 টাকা হতে হবে, ঠিক আছে। তাহলে কত টাকা সুদ দরকার, 1 টাকা তোমার সুদ দরকার। তাহলে তুমি দেখতে পাচ্ছ তুমি 2 টাকা সুদ পাচ্ছ 20 বছরে, তাহলে 1 টাকা সুদ পাবে কত বছরে, নিশ্চয়ই 10 বছরে পাবে। তাহলে 10 বছরে কিন্তু সেই মূলধনটা তোমার দ্বিগুণ হয়ে যাবে। তো রাইট অ্যান্সার হচ্ছে কি অপশন 2। নেক্সট বলছে 1 টাকায় 10টি আপেল বিক্রি করে এক বিক্রেতা 40% লাভ করেন, তাহলে তিনি সেই টাকায় কতগুলি আপেল কিনেছিলেন। তুমি ধরে নাও যে দেখো এটা আমি দুভাবেই করতে পারবো, এক্স ধরু হবে আর এক্স না ধরু হবে। প্রথমত দেখবে তুমি 40% লাভ করেন মানে মনে রাখবে কিন্তু 140, ধরে রাখবে এটা 140। তাহলে তুমি ধরে নেবে তিনি ধরো 10টি আপেল কিনেছিলেন কত টাকায়, 10টি আপেল কিনেছিলেন কিন্তু 1 টাকায়, ঠিক আছে। এবার তুমি ধরে নেবে কাটাকাটি সুবিধার জন্য তুমি ধরে নেবে 140টি আপেল তিনি যদি কিনতেন তাহলে কত টাকায় কিনতেন, তিনি 14 টাকায়। 140টি আপেল তিনি কিনতেন কত টাকায়, 14 টাকায় তিনি কিন্তু কিনতেন। ওকে, মানে বিক্রি করতেন, ঠিক আছে। 140টি আপেল তিনি 14 টাকায় বিক্রি করতেন। এর ফলে কি হয়েছে, 14 টাকায় বিক্রি করে তার 40% প্রফিট হয়ে গেছে। তাহলে এই 14 টাকাটা হচ্ছে কি তোমার বিক্রি মূল্য, ঠিক আছে, বিক্রি মূল্য। এটা কিন্তু মনে রাখবে এটা 140টি আপেলের কিন্তু বিক্রি মূল্য। এরপর দেখো 40% প্রফিট হয়েছে, মনে রাখবে আমাদের কস্ট প্রাইস বা ক্রয় মূল্য সবসময় হয়ে যায় 100% হয়। যেহেতু এখানে প্রফিট 40% বলেছে তাহলে সেলিং প্রাইস কত, বিক্রি মূল্য কত, 140%। তাহলে এই যে বিক্রি মূল্যটা এটা কার মান, 140%-এর মান। তাহলে দেখো 140%-এর মান হচ্ছে 14 টাকা, তাহলে ক্রয় মূল্য তো 100%, তাহলে 100%-এর মান কত, তাহলে পার্সেন্টেজ কাটা গেল, 0 কাটা গেল, 14 কাটা গেল, তাহলে পড়ে রইল কত, 10 টাকা। তাহলে আমার ওই 140টি জিনিসের বা 140টি আপেলের ক্রয় মূল্য কত, 10 টাকা কিন্তু দাঁড়িয়ে গেল, ঠিক আছে। তাহলে 140টি আপেলের ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কিন্তু 10 টাকা, ঠিক আছে। এরপর দেখো তোমাকে বলেছে টাকায় কতগুলি আপেল কিনেছিলেন, তাহলে দেখো 10 টাকায় 140টি আপেল কিনেছিলেন, তাহলে 1 টাকায় তিনি কটা আপেল কিনেছিলেন, তাহলে 140/10 মানে কত, তিনি 14টি আপেল কিন্তু কিনেছিলেন। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট বলছে দেখো একটা স্রোতের প্রতিকূলে 2.5 ঘন্টায় 60 কিমি যায় এবং ফেরার সময় ওই একই দূরত্ব 3.34 ঘন্টায় কিন্তু আসে, একই দূরত্ব দিয়ে বলেছে স্থির জলে নৌকোটির গতিবেগ কত। দেখো এখানে কিন্তু একই দূরত্ব যাচ্ছে, একই দূরত্ব কিন্তু যাচ্ছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে প্রতিকূলের গতিবেগ তোমাকে দিয়ে দিয়েছে, তাহলে প্রতিকূলের গতিবেগ কত, প্রতিকূলের গতিবেগ হচ্ছে 60 কিলোমিটার বাই সময়, সময় কত, 2 2 4 1 5 2, এবার 5 2 মানে কি, দুইটা কিন্তু ওপরে চলে যাবে, তাহলে কত হচ্ছে 12, তাহলে হচ্ছে কত 24 কিমি/ঘন্টা হয়ে যাচ্ছে আমার কিন্তু অ্যান্সার এটা প্রতিকূলে গতিবেগ। আচ্ছা অনুকূলে গতিবেগ কত, অনুকূলে গতিবেগ দেখে নাও 3.34 ঘন্টায় যাচ্ছে, তার মানে কত, 3.34 মানে ঘন্টা ঘন্টা কত, 15/4 ঘন্টা। এই 60 কিলোমিটার 15/4 ঘন্টায় যাচ্ছে, তাহলে 4টা তো উপরে চলে যাচ্ছে, তাহলে 15 4 60, তাহলে কত 16 কিমি/ঘন্টা। ওকে, এরপর আমাকে যদি বের করতে বলে স্থির জলে গতিবেগ কত, তাহলে স্থির জলে গতিবেগ কি করে বের করি, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, তাহলে দেখো 24 + 16 বাই কত 2,
তাহলে 40/2 মানে কত, 20 কিমি পার ঘন্টা হয়ে যাবে আমার কিন্তু এখানে রাইট অ্যান্সার। তো রাইট অ্যান্সার দেখো অপশন 3। বলছে খবরের কাগজ দিয়ে একটি খাবার মূল্যে কোন দূষিত হতে পারে, সেটা হচ্ছে দেখো সীসা দ্বারা। সীসা দ্বারা কিন্তু খবরের কাগজ মানে দূষিত করতে পারে, মানে সেই জন্য খবরের কাগজে খাওয়া কিন্তু একদমই উচিত নয়। নেক্সট বলছে নিচের কোন পদার্থটি দিয়ে জলে দিলে তাপ উৎপন্ন করে, তাহলে তাপ উৎপন্ন করবে একমাত্র তোমার হচ্ছে কলিচুন। কলিচুন মানে কি CaO, ঠিক আছে, ক্যালসিয়াম অক্সাইড। তো এই ক্যালসিয়াম অক্সাইড যখন জলের সাথে যখন যুক্ত হয় তখন কি হয়ে যায়, CaOH তার হোলটু কিন্তু উৎপন্ন করে, প্লাস কিছু তাপ উৎপন্ন করে, ঠিক আছে, মানে তাপ মুক্ত করে এটা। তো সেই জন্য এটা কিন্তু জলে দিলে তাপ উৎপন্ন করে দেবে এটা। নেক্সট বলছে দেখো এক্স এর 8% সমান ওয়াই এর 4%, তাহলে এক্স গুণিত 8% সমান কত, ওয়াই গুণিত 4%। প্রথমেই পার্সেন্টেজে কাটো, 4 দুগুণে 8 কেটে দাও, তাহলে 2x সমান কত, ওয়াই এর মান কত, 2x বেরিয়ে গেল। তাহলে বলছে এক্স এর 20% সমান কত, তাহলে দেখো আমি কি করলাম, এক্স এর 20%, তাহলে এক্স এর 20% সমান ওয়াই এর কত পার্সেন্ট, তাহলে ওয়াই এর ধরে নিলাম এটা x%, ধরে নিলাম আমি, সরি ওয়াই এর x% নয়, ওয়াই এর তুমি a% ধরে নাও, ওয়াই এর a%। এরপরে দেখো এক্স গুণিত 20% আছে এখানে, আচ্ছা পার্সেন্টেজ প্রথমেই কেটে বাদ দিয়ে দাও, তাহলে এক্স গুণিত 20 হয়ে গেল, আর ওয়াই এর মান কত পেয়েছি 2x, তাহলে 2x গুণিত a রইল। এবার দেখো x তো কাটা পড়েই রইল, তাহলে 2 এর সাথে 20 যদি কাটাকাটি যায় তাহলে হয়ে যায় কত, 10, তাহলে এখানে তো 10 পড়ে থাকলো আর এখানে দেখো a পড়ে থাকলো, তাহলে a এর মান কত, 10, তাহলে হচ্ছে কত, y এর 10% সমান হচ্ছে x এর 20%। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন A। নেক্সট বলছে যদি দিনে 16 ঘন্টা করে কাজ করে 12 জন লোক সপ্তাহে 33,600 রোজগার করে, তবে দৈনিক 12 ঘন্টা কাজ করে 18 জন লোক সপ্তাহে কত টাকা রোজগার করবে। তুমি যদি এই ফর্মুলাটা যদি লাগিয়ে দাও, M1D1T1 বাই W1 সমান কি M2D2T2 বাই W2, এই দুটো ফর্মুলা যদি তুমি এই ফর্মুলাটা যদি ইউজ করে দাও, মনে রাখবে এখানে M1 হচ্ছে মানুষ, D1 হচ্ছে দিন সংখ্যা, আর T1 হচ্ছে টাইম। যেহেতু এখানে দিনের কথা উল্লেখ করা নেই, মানে দেখো দুজনই কিন্তু 7 দিন কথা বলা আছে, তাহলে যদি দিন যদি দুজনেরই সেম থাকে তাহলে আমার কিন্তু কোনো অসুবিধা নেই, দিনটাকে তুমি না ধরলেও পারো। এখানে দেখো ঘন্টাটা আলাদা দিচ্ছে, তাই শুধুমাত্র কি ঘন্টাটাকেই এখানে শুধুমাত্র তোমরা ধরবে ক্যালকুলেশনের মধ্যে। তাহলে প্রথমে দেখো কতজন লোক ছিল, 12 জন লোক, টাইম কত ছিল, 16 ঘন্টা করে। এবার দিন তো 7 বলেছে, তুমি 7 লিখতেও পারো বা নাও লিখতে পারো, কিন্তু 7 লিখলে দুদিকেই লিখতে হবে, কারণ 7 সাথে কিন্তু আলটিমেটলি কাটা যায়। আর নিচে দেখো W1 মানে কি, কত টাকা রোজগার করেছে, তাহলে হচ্ছে কত, 33,600 টাকা, সমান M2 কত, M2 হচ্ছে 18 জন লোক, কত ঘন্টা করে কাজ করে, 12 ঘন্টা করে কাজ করে, কত টাকা ইনকাম করবে, মানে কি তোমাকে এক্স এর ভ্যালুটা বা W2 এর ভ্যালুটা তোমাকে কিন্তু এখানে বের করতে দিয়েছে। তাহলে প্রথমেই কাটাকাটি করে নাও, তাহলে দেখো এখানে দেখো এইদিকে 12 কিন্তু কাটা চলে যাচ্ছে, ঠিক আছে, আর এখানে কাটাকাটি যাচ্ছে দেখো 16কে 16 দুগুণে 32, 2100 টাকা, তাহলে W2 সমান কত হচ্ছে, W2 সমান হচ্ছে 2100 গুণিত 18, তাহলে 2100 গুণিত 18 হয়ে যাবে আমার কিন্তু রাইট অ্যান্সার। তো দেখতেই পাচ্ছ, তাহলে 18কে 18 8 হাতে রইল 1, 36 একে 37, তাহলে 37,800 টাকা যেখানে রয়েছে সেটা হয়ে যাবে রাইট অ্যান্সার। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 4। বলছে দেখো এ এবং বি একটি ব্যবসায় 3:2 অনুপাতে মূলধন বিনিয়োগ করেছে, তারা মোট লাভের 5% অবদান রাখে, মানে অ্যাকচুয়ালি দান করে দেয়। তাহলে এর মূলধনের পরিমাণ 4,275 টাকা হলে মোট লাভের পরিমাণ কত, তোমাকে বের করতে বলেছে। আচ্ছা চলো, বলছে এ এবং একটি ব্যবসায়, তাহলে দেখো এ এবং বি, ঠিক আছে, একটি ব্যবসায় মূলধন বিনিয়োগ করেছে, সেটা হচ্ছে কি তোমার প্রিন্সিপাল বা ইনভেস্টমেন্ট বললাম 3:2, ঠিক আছে, দিয়ে বলেছে তারা মোট লাভ যেটা হয়েছে তার 5% দান করে দিয়েছে, এবং বাকি টাকাটা মূলধনের অনুপাতেই নিশ্চয়ই ডিভাইড হয়েছে। আচ্ছা, দিয়ে বলেছে এ মূলধনের পরিমাণ, এ টোটাল পেয়েছে তোমার 4,275 টাকা হলে, তাহলে আচ্ছা এর মূলধনের পরিমাণ 4,200, মূলধনের পরিমাণ নয়, অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় এটা প্রফিটের পরিমাণটা তোমাকে দিয়েছে, প্রফিটের পরিমাণটা 4,275 দিয়ে রেখেছে, তাহলে মোট লাভের পরিমাণটা কত। তাহলে প্রথমত দেখো এই 3 তো হচ্ছে এর মূলধন বা এর তো প্রফিট এটা, তাহলে 3 ইউনিটের মান তোমাকে দিয়ে রেখেছে কত, 4,275 টাকা কিন্তু দিয়ে রেখেছে, ঠিক আছে।
তাহলে টোটাল যে এখন 5 ইউনিট, এটা কিন্তু এই যে 5 ইউনিট যেটা বেরোচ্ছে, এই 5 ইউনিট মনে রাখবে 5% দান করার পরের টাকা কিন্তু এটা। তাহলে দেখো 5 ইউনিট মানে কত, 4275/3 গণিত কত 5, ঠিক আছে। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাবো কত, 3 14 42 আর 3 25 75, তাহলে 1425 গুণিত 5 মানে কত, 5 5 25, 5 দুগুণে 10, 2 12, 17 হলো 1, 5 14 70, 71, তাহলে 7125 টাকা কিন্তু তাদের কাছে আপাতত রয়েছে। কিন্তু এই 7125 টাকা যে টোটাল আমার প্রফিট বেরোলো, এটা কিন্তু মনে রাখবে 5% বাদ দিয়ে। এর সাথে মানে দেখো টোটাল লাভ থেকে 5% বাদ দিয়ে কিন্তু এটা হয়েছে। তাহলে আমি ধরে নিলাম টোটাল লাভ ছিল আমার এক্স, তাহলে এক্স থেকে যদি 5% বাদ দিয়ে দিই, ঠিক আছে, তাহলে আমার প্রফিট দাঁড়ায় কিন্তু 7125 টাকা আমার দাঁড়ায়। তাহলে এরপর জাস্ট ক্যালকুলেশন করে নাও। তাহলে এখানে দেখো 5 19 95 আর এটা হয়ে যায় কত, 1425, ঠিক আছে। আচ্ছা এটা দেখো 19 দিয়ে আশা করি কাটাকাটি যাবে, তাহলে দেখো 5 19 95, এবার দেখো 6 19 কত হয়, 7 19 7 দিয়ে যাবে, দেখো এটা 7 19, ঠিক আছে। 7 19 কত হচ্ছে, 7 9 63, তাহলে এখনো 9 পড়ে থাকবে, আর 5 19 95 75, তাহলে এক সমান কত, 7500 টাকা। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে কত, অপশন 3 হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। হ্যাঁ, মানে এক্স এর মানে টোটাল তো লাভ হচ্ছে আমার এক্স, তাহলে এক্স এর 95% মানেই কিন্তু 7125 টাকা। ওকে, আচ্ছা, বা এটাকে তুমি এইভাবেও করতে পারো যে এই যে 7125 টাকাটা, এটা কিন্তু 5% বাদ দিয়ে, 5% বাদ দিয়ে মানে কি, এটা 95%-এর ভ্যালু এটা। তাহলে আমাকে বের করতে হবে কি, আমার টোটাল লাভ তো 100% হয়, তাহলে 100%-এর ভ্যালুটা কত, এটা যদি বের করে দাও তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আশা করি ক্লিয়ার। ওকে, বলছে দেখো 2.04 টাকা দামের প্রতি কিগ্রা গমের সঙ্গে প্রতি কিগ্রা 2.88 টাকা গমের কি অনুপাতে মেশালে প্রতি কিগ্রা মিশ্রিত গমের দাম 2.52 টাকা হবে। তাহলে দেখো ইজিলি করতে পারবো, এটা হচ্ছে অ্যালিগেশন পদ্ধতিতে আমরা করতে পারবো। এটা হচ্ছে 2.88 এবং মাঝখানে দেখো এদের সম্মিলিত হচ্ছে কত, 2.52। তাহলে কি করে দেবো, অ্যালিগেশন পদ্ধতি করে দেবো। তাহলে 2.88 থেকে 2.52 যদি বাদ দাও তাহলে হবে কত, তাহলে হবে হয়ে যাবে, তুমি দেখবে 36, মানে কি 0.36 হয়ে যাবে। হ্যাঁ, আর এটা দেখো 2.52 থেকে যদি 2.04 যদি বাদ দাও তাহলে কত হয়ে যাবে, 0.48 তোমার দাঁড়িয়ে যাবে, 0 দাঁড়িয়ে যাবে 48। তাহলে দেখো এরপর এদের মধ্যে যদি অনুপাত করি তাহলে দশমিকগুলো উঠে যাবে, জানো দশমিকগুলো উঠে যাবে। তাহলে এটা কত পড়ে থাকবে, এটা দেখো 12 3 36 আর 12 4 48, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে 3:4 অনুপাতে কিন্তু তাদেরকে মেশাতে হবে। তো দেখো অপশন 4 হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট বলছে দেখো a/3 সমান b/5 সমান c/7, তো এটাকে ধরে নিতে হয় সমান কিন্তু কে ধরে নিতে হয়, a/3 সমান b/5 সমান c/7 সমান তুমি কে ধরে নেবে। তাহলে দেখো এ সমান দাঁড়াবে কত, 3k, বি সমান দাঁড়াবে কি 5k, আর সি সমান দাঁড়াবে কিন্তু 7k। এরপর তোমাকে এখানে মানটা বসাতে হবে a প্লাস বি প্লাস সি বাই বি। এবার এ এর মান দেখো এখানে কত, 3k, প্লাস বি এর মান হচ্ছে 5k, সি এর মান হচ্ছে 7k, সব বাই কত বি, বি মানে কত 5k। এবার ক্যালকুলেশন করো, 3k প্লাস 5k মানে 8k, 8 প্লাস 7 হচ্ছে 15k, তাহলে 15k বাই 5k। তাহলে দেখো এখানে কে কে কাটা যাচ্ছে, তাহলে 5 3 15, তো সমান হচ্ছে কত 3। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন 3, 3 অ্যান্সার, ঠিক আছে। এটা তুমি কে না ধরেও করতে পারতে, কিন্তু কে ধরাটা সব থেকে বাঞ্ছনীয়, কারণ অঙ্ক যদি একটু ঘুরিয়ে দেয় তখন কিন্তু অঙ্কটা পারবে না তুমি, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো, বলছে 30 জন বালিকার বয়সের গড় হচ্ছে 13 বছর, তাদের প্রথম 18 জনের বয়সের গড় ছিল 15 বছর এবং বাকি 12 জনের বয়সের গড় তাহলে কত। তাহলে দেখো 30 জনের টোটাল তাহলে বয়স কত, তাহলে 30 গুণিত 13 মানে কত, 390, ঠিক আছে। এবার প্রথম 18 জনের গড় হচ্ছে 15, তাহলে প্রথম 18 জনের মোট করে নাও, তাহলে 18 গুণিত 15, তাই না, 18 গুণিত 15, তাহলে 18 গুণিত 15 কত হয়, 8 15 120 শূন্য, হাতের হলো কত 12, 15কে 15, 15 12 কত হয়ে যায় 27, তাহলে হয়ে যায় 270। তাহলে প্রথম 18 জনের তো পেয়ে গেলাম 270 বয়স হয়ে যাচ্ছে, তাহলে বাকি 12 জনের তাহলে কত বয়স হতে হবে বলো তো, বাকি 12 জনের হতে হবে কিন্তু 120 বয়স হতে হবে, বাকি 20 জনের 120 বয়স হতে হবে, নাহলে তো 390 তো হবে না 30 জনের। তাহলে বাকি 12 জনের বয়সের গড় কত, 120/12,
তাহলে কত, প্রত্যেক 12 জনের 10 বছর করে এভারেজ বয়স কিন্তু হতেই হবে, না হলে কিন্তু হবে না। তো দেখো অপশন 2 হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট বলছে কোনো বস্তুর 20% কর বৃদ্ধি পায় বস্তুটির ব্যবহার 20% কমে যায়। তাহলে দেখো কর মানে অ্যাকচুয়ালি তুমি এখানে প্রাইস ধরে নেবে, দাম ধরে নেবে। তাহলে তুমি ধরে নাও প্রাইস ধরে নাও 20% বৃদ্ধি পেয়েছে। 20% মানে কত, 20% মানে মনে রাখবে 20/100 সমান কত, 1/5। তাহলে প্রাইস ওল্ড আর নিউ করবে। তাহলে 5 থেকে হয়ে গেছে কত, 5-এর উপরে দেখো 1 বৃদ্ধি পেয়েছে, তাহলে হয়ে গেছে কত, 6। প্রাইস 5 থেকে 6 হয়ে গেছে। তাহলে আমার ব্যবহার কত হয়েছে, 20% ডাউন হয়ে গেছে। তাহলে 20% ডাউন মানে কত, 20/100 মানে কত, 1/5। তাহলে দেখো 5-এর ওপরে 1 কমে গেছে, তার মানে 5 থেকে হয়ে গেছে 4। তাহলে কত হয়েছে দেখো এখন, তাহলে আমার কর আদায় কত হচ্ছে, 5×5 = 25 আর 6×4 = 24। তাহলে আগে আমার 25 টাকা আদায় হতো, এখন হচ্ছে কত, 24 টাকা আদায় হচ্ছে। তাহলে আমার নিশ্চয়ই তাহলে 1 টাকা আদায় কম হচ্ছে, তাহলে 1 আদায় কম হচ্ছে। কার ওপরে আদায় কম হচ্ছে, 25-এর ওপরে হচ্ছে। তাহলে 25-এর ওপরে 1 কম, তাহলে 100-র ওপরে তাহলে কত, তাহলে 25×4 = 100 মানে কত, 4% কিন্তু কম আদায় হচ্ছে। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন 2, সেটা হচ্ছে কি 4% কম। নেক্সট বলছে কোন শিল্পকে উদীয়মান শিল্প বলে, তাহলে সেটা হচ্ছে কিন্তু মনে রাখবে পেট্রো রসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়। মানে কি উদীয়মান মানে কি ডেভেলপিং ইন্ডাস্ট্রি বলা হয়ে থাকে এটাকে, এখনো ডেভেলপ হচ্ছে। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী রয়েছে, এটা নিয়ে তো বলার কিছুই নেই, এটা হচ্ছে কি পক প্রণালী, জানো সবাই এটা। আচ্ছা, একটি শ্রেণীতে মোট শিক্ষার্থীর মধ্যে 10% ছাত্র এবং 1/4 ছাত্রীর সমান। তাহলে দেখো মোট শিক্ষার্থী, তাহলে মোট শিক্ষার্থী তুমি ধরে নাও 100x, মোট শিক্ষার্থী হচ্ছে 100x। তাহলে এই 100x এর 10% হচ্ছে তোমার কি ছাত্র, 100x এর 10% হচ্ছে ছাত্র। এবং তাহলে ছাত্রী বলেছে কত, ছাত্রীর 1/4 ছাত্রীর সমান। তাহলে দেখো ছাত্রীর 1/4, ছাত্রী মানে কি গার্ল করলাম, তাহলে গার্লের 1/4 মানে কিন্তু ছাত্রের 10%। ঠিক আছে, এইটুকু আমাকে বলে দিয়েছে। দিয়ে বলছে শ্রেণীতে শিক্ষার্থীর অনুপাত কত, মানে ছাত্র ছাত্রীর অনুপাত কত। ঠিক আছে, আচ্ছা তুমি এটা কাজ করতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে তুমি এটা করতে পারো কি, হচ্ছে শিক্ষার্থীর মধ্যে 10% ছাত্র। ওকে 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 ওকে, দিয়ে বলেছে ছাত্র ইস্টু ছাত্রী আমার কত। হ্যাঁ, তাহলে 1/4 ছাত্রী মানে কি বলতো, 1/4 ছাত্রী মানে হচ্ছে টোটাল সংখ্যার, এটা আমার করার কোনো কিছু দরকার থাকেইনি, কারণ হচ্ছে টোটালটারই হচ্ছে এটা। তাহলে দেখো আমাকে বলে দিয়েছে 10% ছাত্র মানেই কিন্তু 1/4 ছাত্রী বলে দিয়েছে। এবার 1/4 মানে মনে রাখবে 25% ছাত্রী, 25% ছাত্রী আমাকে বলে দিয়েছে। এবার দেখো প্রথমেই পার্সেন্টেজ কাটা, তাহলে 5 দুগুণে 10, 5×5 = 25। তাহলে এখানে করতে বলেছে কি ছাত্র বাই ছাত্রী করতে বলেছে, আর ছাত্র বাই ছাত্রী মানে কত, এদিকে তাহলে 5 আর এদিকে দেখো 2টা যদি এদিকে চলে আসে বাই 2, তাহলে ছাত্র ইস্টু ছাত্রী মানে কত, 5:2। তাহলে 5:2 হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। বলছে রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কে, তাহলে সেটা হচ্ছে কি হাইকোর্টের প্রধান বিচারপতি। আর যদি বলা হয় যে রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করেন, সেটা হচ্ছে কিন্তু মনে রাখবে ভারতের প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করান, যদি রাষ্ট্রপতি হতো। বলছে রাজ্যসভার সদস্যগণকে কারা নির্বাচিত করে, রাজ্যসভার যারা সদস্যগণ রয়েছে না, তাদেরকে মনে রাখবে বিধানসভার নির্বাচিত সদস্যগণ তারা কিন্তু মানে নির্বাচিত করতে পারেন। বিধানসভার যারা নির্বাচিত সদস্যগণ মানে যাদেরকে আমরা ভোট দিয়ে নিয়ে যাই, তারাই শুধুমাত্র কিন্তু ভোট দিতে পারবে। ওকে, বলছে দেখো দুটি ট্রেনের দৈর্ঘ্য যথাক্রমে 80 মিটার এবং 90 মিটার, ওরা যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড এবং 7 মিটার পার সেকেন্ড গতিবেগে পরস্পরের দিকে ধাবিত হলে তাহলে কত সময়ে পরস্পরকে তারা অতিক্রম করবে। তাহলে দেখো একে অপরের দিকে যাচ্ছে তাই না, যদি একে অপরের দিকে যায় তাহলে এদের কি আপেক্ষিক গতিবেগ হয়ে যায় কিন্তু প্লাস, তাহলে 10 মিটার পার সেকেন্ড প্লাস তোমার 7 মিটার পার সেকেন্ড, তাহলে এদের আপেক্ষিক গতিবেগ হয়ে যায় কত, 17 মিটার পার সেকেন্ড হয়ে যায়, 17 মিটার পার সেকেন্ড। এরপর আমাকে বলেছে যে ও একে অপরকে অতিক্রম করবে। মনে রাখবে ট্রেন একে অপরকে অতিক্রম করা মানে হচ্ছে নিজের টোটাল দৈর্ঘ্যকে অতিক্রম করা, মানে 90 মিটার প্লাস 80 মিটার, তাহলে টোটাল কত মিটার, 170 মিটার কিন্তু অতিক্রম করবে। তাহলে দেখো 17 মিটার অতিক্রম করতে সময় লাগে 1 সেকেন্ড,
তাহলে টোটাল কত মিটার অতিক্রম করতে হবে? 80 প্লাস 90 মানে কত? 170 মিটার অতিক্রম করতে হবে। তাহলে সেটা হবে কত? 10 সেকেন্ডে। 17 মিটার অতিক্রম করে 1 সেকেন্ডে, তাহলে 170 মিটার মানে কত? এর 10 গুণ। তাহলে এর 10 গুণ অতিক্রম করতে গেলে এর 10 গুণ সময় লাগবে, মানে কত? 10 সেকেন্ড সময় লাগবে। তো রাইট অ্যান্সার দেখো অপশন 4 10। নেক্সট বলছে একজন ব্যক্তি পি থেকে কিউ পর্যন্ত হেঁটে যায় এবং কিউ থেকে পিতে ট্যাক্সি করে ফিরে আসে। তাহলে প্রথমে হচ্ছে কি হেঁটে প্লাস ট্যাক্সি, যে টোটাল সময় লেগে তো কত? 6 ঘন্টা সময় লেগে যায়। এবার হোল্ড করো। ওকে, বলছে দেখো টোটাল তার 16 ঘন্টা সময় লেগেছে। এবার ট্যাক্সিতে যাওয়া আসা করে, তবে 4 ঘন্টা সময় কম লাগে। যদি ট্যাক্সিতে যাওয়া আসা করে, মানে ট্যাক্সিতেই যাওয়া আসা করলো, ট্যাক্সিতেই গেল প্লাস ট্যাক্সিতেই এলো, তাহলে কত ঘন্টা সময় কম লাগে বলেছে? 4 ঘন্টা সময় কম লাগে, মানে 16 ঘন্টা থেকে 4 ঘন্টা কম মানে কত? 12 ঘন্টা সময় লাগে। তাহলে যদি একবার ট্যাক্সিতে যেতে তাহলে কত সময় লেগেছে? তাহলে একবার ট্যাক্সিতে যেতে সময় লেগেছে কিন্তু 6 ঘন্টা সময় লেগেছে। তাহলে এখানে ট্যাক্সির মানটা যদি 6 ঘন্টা যদি বসিয়ে দিই, তাহলে ওয়াক তাহলে কত ঘন্টা করেছে? নিশ্চয়ই 10 ঘন্টা করেছে। তাহলে 10 প্লাস 6 মানে তো 16 ঘন্টা হয়েছে। তাহলে যে শুধুমাত্র যদি হেঁটে যেত, ঠিক আছে, যদি শুধুমাত্র যদি হেঁটে যেত তাহলে শুধু একবার যেতে সময় লাগতো 10 ঘন্টা। আবার ফিরে আসতে, যদি তুমি হেঁটে যদি আবার ফিরে আসতে, তাহলে তোমার আবার 10 ঘন্টা লাগতো। তাহলে 10 ঘন্টা হেঁটে যেতে, আবার 10 ঘন্টা হেঁটে আসতে, তাহলে টোটাল সময় লাগতো কিন্তু 20 ঘন্টা। তো রাইট অ্যান্সার হয়ে গেল কিন্তু 20 ঘন্টা। ওকে, ঠিক আছে। তাহলে আজকের জন্য আপাতত এই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট সেশনেতে। ঠিক আছে, আশা করি তোমাদের ক্লাস খুবই পছন্দ হচ্ছে। ওকে, তাহলে